দেখুন, সংঘাত সংঘর্ষ নয়, একেবারে হাল্লা রাজার মতন সরাসরি যুদ্ধে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন পর্যন্ত যা ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত, আমেরিকার ইরানের ওপর হামলার পর এবার কি তা বিশ্বযুদ্ধের দিকে গড়াতে চলেছে? এই পরিস্থিতিতে কতটা প্রভাব আমাদের দেশ মানে ভারতবর্ষে পড়তে পারে তা নিয়ে রীতিমতন কৌতূহল তৈরি হচ্ছে। একেবারে এই আলোচনা যেমন আমরা করব, তারই পাশাপাশি আপনাদের সামনে রাখবো বর্ষার জল যন্ত্রণার ছবি। রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়েছে, আর এই অবস্থায় ফের বড় করে প্রশ্ন উঠছে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ নিয়ে। আশঙ্কা তৈরি হচ্ছে এই জায়গাতেও যে জলবাহিত রোগের প্রাদুর্ভাব সেটা কতটা বাড়তে পারে। আশঙ্কা এই কারণেও যে রোগ নিরাময় হবে যে ওষুধে, সেটাও হয় ভেজাল না হয় নিম্নমানের। যে তালিকায় যোগ হয়েছে আরো 188টি নতুন ওষুধ, এই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে সরাসরি জড়ালো আমেরিকা। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে কি কি হাতিয়ার বেছে নিয়েছিল আমেরিকার সেনাবাহিনী? B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান, বাংকার বাস্টার, বোমা বা টমাহক ক্রুজ মিসাইল কতটা ভয়ঙ্কর, কি বলছেন বিশেষজ্ঞরা? ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত যখন চরমে, বিশ্বজুড়ে একটাই প্রশ্নচিহ্ন বড় হয়ে দেখা দিয়েছিল, আমেরিকা কি সরাসরি এই সংঘাতে জড়াবে? শেষমেশ সেই প্রশ্নের উত্তর পেয়ে গেল আন্তর্জাতিক মহল। ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েও 72 ঘন্টার মধ্যে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। শনিবারই বাংকার ভেঙে হামলা চালানোর হুঁশিয়ারির ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ হ্যান্ডেলে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, এই হামলা আমেরিকা এবং ইসরায়েলের কাছে ঐতিহাসিক মুহূর্ত। ফোর্দোতে বোমা বোঝাই পেলোড ফেলা হয়েছে। সেনাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এই ধরনের অভিযান চালাতে পারেনি। এবার শান্তির পালা। For 40 years, Iran has been saying death to America, death to Israel. With all of that being said, this cannot continue. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. Remember, there are many targets left, but if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. There's no military in the world that could have done what we did tonight. Not even close. There has never been a military that could do what. স্থানীয় সময় শনিবার রাতে B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান নিয়ে আমেরিকা হামলা চালায় ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে। ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। বাংকার বাস্টারের আরেক নাম GBU-57। বিশেষজ্ঞরা বলেন এটি আমেরিকার অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী বোমা। জিপিএস গাইডেড এক একটি বোমার ওজন প্রায় 14,000 কেজি। বহন করতে পারে 2,400 কেজি বিস্ফোরকে ঠাসা পেলোড। বোমাটি অতি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতে মোড়া, ফলে পাথর বা কংক্রিটের তৈরি বাংকারকেও ধ্বংস করতে পারে। এমনকি নির্ভুল নিশানায় গুঁড়িয়ে দিতে পারে মাটির 200 ফুট নিচে থাকা লক্ষ্যবস্তুকেও। শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলতে ব্যবহার করা হয় একমাত্র B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান। দেখতে অনেকটা বাদুড়ের মতো। বলা হয় আমেরিকার অত্যাধুনিক বোমারু বিমানগুলির মধ্যে একটি। 18,000 কেজিরও বেশি পেলোড বহন করতে পারে। একবার জ্বালানি ভরলে উঠতে পারে 11,000 কিলোমিটার পর্যন্ত। বর্তমানে আমেরিকার কাছে 19টি B-2 বম্বার সক্রিয় অবস্থায় রয়েছে। এই বিমানের সবথেকে বড় দিক, শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে না। ফোর্দোর পাশাপাশি হামলা চালানো হয়েছে নাতানজ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে। ব্যবহার করা হয়েছে F-22 র্যাপ্টর যুদ্ধবিমান। ব্যবহার করা হয়েছে টমাহক ক্রুজ মিসাইল। সূত্রের দাবি, আমেরিকার নৌবাহিনী ডুবোজাহাজ থেকে 30টি টমাহক সুপারসনিক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে যে কোনো আবহাওয়ায় নিক্ষেপ করা যায়। ছুটন্ত অবস্থাতেই উপগ্রহের মাধ্যমে এর গতিপথ ও দিশানা পরিবর্তন করা যায়। হামলা চালাতে বোমারু বিমানগুলিকে মিসৌরি বিমানঘাঁটি থেকে লক্ষ্যবস্তু এলাকা পর্যন্ত প্রায় 11,400 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। তার জন্য একাধিকবার আকাশে জ্বালানি ভরতে হয়েছে। তার জন্য 37 ঘন্টা অবিরাম উঠতে হয়েছে আকাশে। सबसे पहले बड़ा पहलू तो ये है, पहला पहलू कि ईरान को पता चल गया है कि अब अमेरिका सीरियस है, और एक बार अमेरिका ने अपना शिकार ढूंढ लिया, जैसे कि उसने इराक को ढूंढा था और उसके ऊपर अटैक को शुरू किया था। अब ये लड़ाई कहाँ रुकती है वो दूसरी बात है। फिलहाल अटैक करके और डिस्ट्रॉय करके मेरे ख्याल से इतना डिस्ट्रॉय हो गया होगा कि अब वो ठीक होने में बहुत समय लगाएगा। उसको बिल्कुल नाकामयाब करके अभी उसकी फोर्स ने कह दिया है और मैसेज दे दिया ईरान को कि देखिए अभी भी आप
लाइन पे आ जाइए, जैसा कि हम कहते हैं। ইরান প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমেরিকার আক্রমণের আগে ফোর্দোতে থাকা ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল, সেখানকার কর্মী সংখ্যাও কম রাখা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। খেয়াল করুন, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু 72 ঘন্টার মধ্যে এই হামলা আমেরিকা তরফে ইরানের ওপর চালানো হলো, যার পোশাকে নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এখন মধ্যরাতে হাতুড়ির ঘাটা যেটা দেওয়া হলো, তারপর ইরান কিন্তু চুপচাপ বসে নেই। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, একেবারে তারপরে ইসরায়েলের ওপর পাল্টা হামলা ইরান চালাচ্ছে। আমি বলছি একেবারে তারপর দেখা যাচ্ছে শুধু সেখানেই থেমে থাকছে না, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে একেবারে বলিউডি ফিল্মি স্টাইলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে জং তুমনে শুরু কিয়া হয় খতম হাম করেঙ্গে। এটা কি শুধু কথার কথা, নাকি সত্যি আমেরিকাকেও সবক শেখানোর মতন ক্ষমতা ইরান রাখে? দেখুন, শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে কিনা জানি না, বাট ক্লেশ দেওয়ার ক্ষমতা তো রাখে। এবার আপনি যদি দেখেন যে ইরানের কিছু প্রক্সিস আছে, আর ইরানের যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে তার মিসাইল ক্ষমতা, এবং এখনও ইরানের সেই স্ট্রেংথই যথেষ্ট আছে। যদি অনেকটা আঘাত পেয়েছে ইরান এই মুহূর্তে, কিন্তু একেবারে যে ফাঁকা তা না। এবং ইরান থেকে ইসরায়েল তো অনেকটা দূরে, কিন্তু ইরানের আশেপাশে যে সামরিক ঘাঁটি আছে আমেরিকার, আপনিও নিশ্চয়ই দেখেছেন, আজকে ইরান থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রতিটি মানুষ, সে মিলিটারি হোক আর সিভিলিয়ান হোক, যারা এই মিডল ইস্ট এলাকাতে ঘুরছে তারা আমাদের শত্রু এবং তাদের আমরা আঘাত আনবো। তারপরে হুতি ইয়েমেন থেকে বলেছে যে যতগুলো জাহাজ ঘুরছে এই মধ্যপ্রাচ্যের খাড়িগুলোতে, সেগুলোকে আমরা আঘাত আনবো। তো ফলে সেই আঘাত আনার ক্ষমতা কিন্তু আছে, কারণ এই রেঞ্জগুলো খুব একটা বেশি না। যেখানে যেখানে আমেরিকান বেস আছে, আপনি ইরাকে বলুন বা ওমানে বলুন, কাতারে বলুন, বাহরাইনে বলুন, ইউএইতে বলুন, সৌদি আরবিয়াতে বলুন, এগুলো সব কাছাকাছি। ফলে এইখানে ওরা আঘাত আনতে পারে। হ্যাঁ, আঘাত আনলে প্রত্যাঘাত আসবে, যেটা ট্রাম্পও বলেছে যে প্রত্যাঘাত করব। বাট আমার মনে হচ্ছে যে সেইখানে যে একেবারে শেষ হয়ে গেছে, স্যারেন্ডার এক্ষুনি করে দিচ্ছে, এরকম আমি দেখতে পাচ্ছি না। কারণ তারও কিছু ভালো বন্ধুবান্ধব আছে, কিছু রাষ্ট্রশক্তি আছে যারা ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে। এবং সবথেকে হাস্যকর ব্যাপার, তার মধ্যে পাকিস্তানও এসে এখন ইরানের পাশে দাঁড়িয়েছে। যে পাকিস্তান আর দুদিন আগে আর কি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পিস প্রাইজ দিচ্ছিল, এখন সে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করে সম্পূর্ণভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। একেবারেই দেখুন দেবাশিস দা, এই বিষয়টা তো আসবে ব্রিগেডিয়ার দাস, মানে খুব নির্দিষ্ট করে আপনার কাছ থেকে জানতে চাওয়া, B2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান, এই যে বাংকার বাস্টার বোমা যেটা দিয়ে আঘাত হানলো আমেরিকা, বা টোমাহক ক্রুজ মিসাইল, কতটা ভয়ঙ্কর? কারণ এই তো আমেরিকা জাহির করছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন দেখুন পৃথিবীর অন্য দেশ যা পারে না আমি তা করে দেখিয়েছি। হ্যাঁ, দেখুন, এই যে B2 বম্বা, এটা কিন্তু কোনো নতুন না, এটা স্টেলথ বম্বার, এটা অনেক দিন ধরে আছে, কিন্তু ব্যবহার হয় না এতটা। তার কারণ হচ্ছে যে এই যেটা আমরা বমটা ইউজ করেছি, প্রথমবার ব্যবহার হলো, এটা আরেকবার ব্যবহার হয়েছে, আফগানিস্তানে ব্যবহার হয়েছে। আচ্ছা। হ্যাঁ, আরেকটা বম আছে আমেরিকার কাছে, সেটাকে বলে মাদার অফ অল বমস বলে, MOAB। হ্যাঁ, মাসিভ অর্ডিন্যান্স এয়ার বাস্টার, এটা হচ্ছে মাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেশন, MOP। এবার এই MOPটির একটি B2 স্টেলথ বম্বারে এটা আসে, যেটা আপনারা স্ক্রিনে দেখাচ্ছেন, যেটা আসে দুটো। এর কারণ 15,000 কিলো প্রায় ওজন, একটা 30,000 পাউন্ডস আর কি। এবার হচ্ছে এই দুটো নিয়ে এরা ওড়ে, এবং এদের যেটা সিগনেচার মানে ফুটপ্রিন্ট রাডারে ধরা পড়ে না এই বম্বার, এবং এটার ক্যাপাবিলিটি প্রায় 36 ঘন্টা এটা উঠতে পারে আকাশে, এবং মিডওয়্যার রিফুয়েলিং করে, যেটা করেছে এবার আমেরিকা আর কি, সোজাসুজি এসছে, বম ফেরত চলে গেছে। তো টেকনোলজিক্যালি কোনো রকম অসুবিধা নেই, সত্যি এটা নাম্বার ভালো বম, যেটা অনেক ভেতরে চলে যায়, এবং বম্বারও অতি ভালো, মানে রাডার ডিটেক্ট করতে পারে না, সুন্দরভাবে এসছে এবং বমটা ফেলেছে, এবং বম্বা প্রিসাইজ জায়গায় পড়েছে এবং গভীর গর্ত করেছে, সেইটা একটা জিনিস। কিন্তু যেটা আপনি বললেন যে আমেরিকা দাবি করছে যে আমরা শ্রেষ্ঠ, এখানে আমার একটু দ্বিমত আছে। কারণ প্রথম কথা হচ্ছে, আমি মনে করছি না, আমি ব্যক্তিগতভাবে একজন মিলিটারি অ্যানালাইজার হিসাবে মনে করছি না এটা বিশাল শ্রেষ্ঠ অপারেশন। কারণ আমরা দেখেছি আমেরিকান নিজেদেরকে প্রচন্ড বেশি সার্টিফিকেট দেয়। ডোনাল্ড ট্রাম্প নিজেকে তার দাদাগিরি, আমি শাসন করছি, আমার হাতে রাশ, এই বিষয়টা বারবার এবং একটা কথাও বলেছে, হোয়েন প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস স্পিক্স ইউ মাস্ট লিসেন। এবং এর আগেও আমাদের দেখেছি একজন রাষ্ট্রপতি বলেছিলেন, এইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দেম। কেন? আমরা তো আপনার দিকেও না যেতে পারি, অন্য দিকেও না যেতে পারি, আমরা আমাদের নিজস্বতা রাখতে পারি, যেটা ভারত রাখছে। এবং সেইখানে এই নিজেকে সার্টিফিকেট দেওয়া, নিজেকে নোবেল প্রাইজ দেওয়া, নিজেকে সব কিছু দেওয়া, আমার মনে হয় আমাদের অফ সিন্দুর এর থেকে অনেক উচ্চমানের ছিল। কারণ এখন অবধি কোনো রকমভাবে আমরা বুঝতে পারছি না, আমি অন্তত ব্যক্তিগতভাবে বুঝতে পারছি না যে ইরানের সমস্ত নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, যেটা এটা মিশন ছিল, মিশনটা খালি একটা জায়গায় বোমটা ঢুকিয়ে আসে না, মেশিন করছে, সেটা হয়েছে কিনা। আর সেটা আমরা বুঝতে পারবো যখন একমাত্র শক্তি যাবে, মানে পদাতিক শক্তি, মানে বুটস অন গ্রাউন্ড, সেইটা যতদিন না যায়, এই উপর থেকে মিসাইল ফেলে পালিয়ে যাওয়া,
অত সহজ না যেখানে, এবং আপনি দেখুন মরুভূমির মধ্যে একটা জায়গায় একটা বোম ঢোকানো আর একটা জনবহুল বস্তির মধ্যে যেটা ভারত করেছে, যেই দুটো বড় বড় পাকিস্তানের মধ্যে বোম ঢুকিয়েছিল একদম বাড়ির মধ্যে দিয়ে ঢোকা, তার মধ্যে অনেক প্রিসিশন আছে এবং ভারত তার কিছুক্ষণের মধ্যে ভিডিও রিলিজ করে দিয়েছিল। এরা তো এখন নিজেরাই ক্লেম করছে আমরা সব করেছি এবং সব ডিস্ট্রয় হয়ে গেছে। ইরান তো বলছে কিছুই হয়নি। ইরান বলছে আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টরাও বহাল তবিয়াতে আছে, আমাদের যে ইউরেনিয়াম আছে সেটাও ঠিক আছে এবং সমস্ত এবং ব্যবস্থা আছে। বাসিন্দাদেরও জানিয়ে দিয়েছে এই তেজস্ক্রিয় বিকিরণ কোনোভাবেই কোনো প্রভাব পড়েনি, সুতরাং কোনো ভয় পেও না তোমরা। একেবারে এটা তো গেল একেবারে যে জায়গায় আমেরিকার অনুপ্রবেশের পর পরিস্থিতি রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, দেখুন এতদিন পর্যন্ত যেটা ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত বা সংঘর্ষ, আমেরিকার মতন অমিত শক্তিধর দেশ যখন এখানে এন্ট্রি নিচ্ছে, একেবারে প্রবেশ করছে, তখন স্বাভাবিকভাবে সকলের মনে, শুধুমাত্র আমাদের নয় বিশ্ববাসীর মনে এই আশঙ্কাটা বড় হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এবার কি অনিবার্য হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ? দেখুন, বারবার হুমকি দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, জরুরি ভিত্তিতে কানাডার G7 বৈঠক থেকে ফিরে এসেছিলেন। ওদিকে আমেরিকার মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে রওনা দিয়েছিল B-2 স্টেলথ বোমারু বিমান। ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ বাড়ছিল, দশম দিনে আরো ভয়ঙ্কর রূপ নিল যুদ্ধ। ইসরায়েল ইরান যুদ্ধে এবার এন্ট্রি নিল আমেরিকা। সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে এয়ার স্ট্রাইক করল ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠে গেল, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের যে কালো মেঘ জমেছে, সেটাই কি এবার চেহারা নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ নামক ঝড়ে? ইরান ইসরায়েলের যুদ্ধকে সামনে রেখে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিধর দেশগুলো। এদিকে সবাই আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে আমেরিকা রয়েছে, রাশিয়ান এবং ইরানের হৃদ্যতা ফর সো মেনি ইয়ার্স। আই ডোন্ট থিঙ্ক রাশিয়া উইল টোটালি অ্যাবান্ডন ইরান অ্যান্ড দে উইল সার্টেনলি টেক সাইড। আর সঙ্গে বাকি রইল চায়না। এখন চায়না তো এমনিতে গিয়ে ঢাল তরোয়াল নিয়ে সবার সঙ্গে যুদ্ধ করে না। চায়না হচ্ছে এর মাঝখানে বিজনেস দেখে। ইরান ইসরায়েল দুদেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। এই অবস্থায় ভারতের অবস্থান কি হয় সেদিকেই নজর ছিল অনেকের। এই পরিস্থিতিতে এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। এরপর সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি, অবিলম্বে উত্তেজনা হ্রাস করে আলোচনা এবং কূটনীতির পথে এগিয়ে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সহজেই কি এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? কারণ এয়ার স্ট্রাইকের পর হুমকি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী। অন্যদিকে বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার হস্তক্ষেপ পুরো পরিস্থিতিতে অস্থিতিশীল করে তুলতে পারে, এমনকি নতুন একটি যুদ্ধ পরিস্থিতির ভিত্তি তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমেরিকার হস্তক্ষেপ আগুনের মধ্যে ঘি ঢালা শামিল বলে প্রতিক্রিয়া দিয়েছিল চীনও। রাশিয়ার সঙ্গে ইরানের সমরাস্ত্র সহ একাধিক চুক্তি রয়েছে। চীনের সঙ্গে সুসম্পর্ক ইরানের। এই অবস্থায় রাশিয়াও চীন কি অবস্থান নেয় তা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিদেশ মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের বিদেশমন্ত্রী। ইউনাইটেড নেশনস সেইভাবে ইন্টারভেন করতে পারছে না, তাহলে যুদ্ধের সম্ভাবনা তো বেড়ে যাচ্ছে। কেননা আমরা গত বছরেও যা যুদ্ধের পরিধি দেখেছি, 2025 সালে সেটা কিন্তু একটা বৃহৎ আকার নিয়েছে। এবং আগামী দিনে যে একটা রিজিয়নাল ইনস্টেবিলিটি হবে এবং আন্তর্জাতিক দুনিয়ায় যে বিভিন্ন রকমভাবে সংঘাতের যে সূত্র সেগুলো বেড়ে যাবে, সেটা কিন্তু বলা বাহুল্য। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যমে আয়াতোল্লাহ আলী খামেনেইর ঘনিষ্ঠ এক নেতা বার্তা দিয়েছেন, এবার দেরি না করে প্রত্যাঘাতের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে আমেরিকার নৌবহরে হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার সামরিক বেস রয়েছে। এই অবস্থায় সেখানে ইরান হামলা চালালে পরিস্থিতি কি আরো জটিল হয়ে উঠবে? এবার ইরান কি সেগুলোকেই টার্গেট করবে? পাল্টা কি পদক্ষেপ করবে আমেরিকা? উত্তর মিলবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সেই গানটা মনে পড়ে যাচ্ছে, ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল। কিন্তু গান কোথায়? তো গান মানে জিউএন নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। মানে একদিকে চীন রাশিয়া লবি আর অন্যদিকে আমেরিকাও তার বন্ধুপক্ষ। তো এই যদি আড়াআড়ি বিভাজন হয়, সুতরাং যুদ্ধ বন্ধ করার বিষয়টা কেউ কি শুনবে? আমি এখানেই রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, এ তো একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পদধ্বনি শুনতে পাচ্ছি আমরা। না দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তো একটা
আবেগ ছিল, আর এখন মানুষ অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছে। সব দেশ নিজস্ব যে আর্থিক ধান্দা সেদিকেই ছুটে বেড়ায়। দেখুন, রাশিয়া সে কিন্তু জানে যে যখন এই ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সারা বিশ্বের নজর আর ইউক্রেন রাশিয়ার সঙ্গে ব্যাপারে নেই। এখন নজরটা ঘুরে গেছে, এটা হচ্ছে রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যতদিন এরকম যুদ্ধ চলবে, তেলের দাম যদি বাড়ে, রাশিয়ার তো খুব না, রাশিয়ার তো কোনো অসুবিধে কিছু নেই। তাই রাশিয়া হট করে ইরান বিপদ, হ্যাঁ ইরানে অনেক কিছু ওরা বেচে কেনে, কিন্তু তার জন্য সে হঠাৎ যুদ্ধ করে বসবে। একটা ইউক্রেনের যুদ্ধেই তার যা বিপদ গেছে, তারপরে নতুন করে বিশ্বযুদ্ধ তো তার পক্ষে সত্যি ভাবনার জায়গা। হ্যাঁ, তবে রেজিম যেটা এখানে এখন রয়েছে ইরানে, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। সেই রেজিম চেঞ্জে হয়তো রাশিয়ার আপত্তি থাকতে পারে, কিন্তু যুদ্ধ ইরানের হয়ে যুদ্ধ করবে এটা আমার মনে হয় না। আবার দেখুন, চীন কিন্তু তার উন্নয়ন নিয়ে বড় বেশি ব্যস্ত। সে জানে যুদ্ধ হওয়া মানে উন্নয়ন আটকে যাওয়া। তার আমাদের মতন প্রায় 140 কোটি দেশ, যুদ্ধ হওয়া মানে বেশ কিছু মানুষ বেকার হয়ে পড়া। চীন যেভাবে যে অগ্রগতিতে এগোচ্ছে, অনেকটাই থমকে যাবে। সুতরাং চীনের লক্ষ্য কী করে বাজার দখল করব। সুতরাং তারা ওই যুদ্ধ করে বাজারটাকে হারিয়ে ফেলবো। যুদ্ধ আর বাজার একসঙ্গে দখল করা যায় না। তার ফলে চীনে যদি সেই লক্ষ্য থাকতো, তাহলে তাইওয়ানের দিকে নজরটা বেশি থাকতো। কিন্তু সুযোগ ছিল, যখন সারা বিশ্ব ইউক্রেন নিয়ে ভাবছে, তখন কেড়ে নিতে পারতো। এই কদিনের মধ্যেও কেড়ে নিতে পারতো, করেনি বা পারেনি। সুতরাং চীনের সেই যুদ্ধ আকাঙ্ক্ষা সেভাবে তৈরি, ভারতের সঙ্গেও ঝামেলা করে দেখলেন ফেরত চলে গেল। সুতরাং যে চীন যে এখানে ঢুকবে তা কিন্তু হবে না। এবার দেখুন যে ইরানের যে সমস্ত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেগুলো তো রয়েছে, যেটা লোকে প্রক্সি ফ্রেন্ডস যারা বলছে, একমাত্র হুতি ছাড়া বাদ বাকি হেজবুল্লাহ ধরুন, হামাস বলুন, সিরিয়ার আশা সব একেবারে অস্ত্র চলে। এই জায়গায় দাঁড়িয়ে হুতি হয়তো কোনো জায়গায় হামলা করতে পারে, তাদের কাছে এখনও যথেষ্ট অস্ত্র রয়েছে, রেড সিতে কন্ট্রোল করতে পারে, এটা করতে পারে। আর কোনো দেশ আমার মনে হয় না। দেখুন, আমেরিকা মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশেই কিন্তু আমেরিকার ওই দু একটা বাদ দিয়ে আমেরিকার ঘাঁটি আছে। সবাই কিন্তু আমেরিকার উপর নানানভাবে নির্ভরশীল। সুতরাং হট করে আমেরিকার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের কোনো দেশ চলে আসবে, এরকম ভাবনা করা মুশকিল। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি ইরান আর ইসরায়েলের মধ্যেই হবে? এটা কি সম্ভব? সুতরাং আমেরিকাকে দেখুন, এইটা এত অ্যাটাক করলো, আমেরিকাকে ওরা যদি ওদের ঘাঁটি যদি আক্রমণ করতো তাহলে বোঝা যেত। বলেন, কিন্তু এখনো পর্যন্ত ইরান আত্মসমর্পণ করবে তার কোনো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে না। ইরান বলছে কড়াই গন্ডায় তার জবাব দেওয়া হবে। আমি বলছি ইরান তো শুধু এটা আমি বলছি ইসরায়েলের পাশে যদি আমেরিকার মতন অমিত শক্তিধর দেশ থেকে থাকে, ইরান কোথাও না কোথাও তো থেকে এই আশ্বাসটা পাচ্ছে, যে কারণে এই রকম জায়গায় পরিস্থিতি যাচ্ছে। আমি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে আসবো এই পয়েন্ট অফ ভিউ থেকে, যে পাকিস্তান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান প্রতি মুহূর্তে কিরকম পাল্টি খাচ্ছে। এক তো হচ্ছে এই পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে একেবারে নোবেল পিস প্রাইজ দিতে হবে, সেই প্রস্তাব একেবারে সরকারিভাবে দেওয়া হলো। তারপরে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হলো হোয়াইট হাউসে আসিম মুনিরকে। 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে গেল, যার পরে দেখা যাচ্ছে এই ইরানের ওপর আমেরিকার হানার তীব্র নিন্দা করছে। আমি বলছি কোথাও না কোথাও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কোন দিকে যাচ্ছে এবং কিভাবে আগামী 24 ঘন্টা আবার পাল্টি খাবে কিনা আমরা জানি না। আমি বলছি ভারতের দৃষ্টিকোণ থেকে কতটা নজর তীক্ষ্ণ রাখা উচিত। দেখো, পাকিস্তানের ইন্টারন্যাশনাল ভ্যালু নীল বলাই চলে, ওকে ডিসকাস করে কোনো লাভ নেই। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই। একটা মুসলমান দার্শনিক একটা পেপার লিখেছিল যার নাম হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তার মানে হচ্ছে দুই সমুদায়ের মধ্যে ঝগড়া বিবাদ। একটা সমুদায় হচ্ছে মুসলিম দেশরা, আর আরেকটা সমুদায় হচ্ছে জিউস আর খ্রিশ্চানস। জিউস আর খ্রিশ্চানস বরাবর মিডল ইস্ট দেশের উপরে নিজের আধিপত্য জমাবার চেষ্টা করেছে যবে থেকে মিডল ইস্টে ক্রুড অয়েল পাওয়া গিয়েছে, আর এটা ক্রমশই চলে আসছে। ওআইসিতে 51 দেশ আছে, যার মধ্যে শুধু 9টা দেশ ইরানকে সাপোর্ট করে। এখন বেশিরভাগ মুসলিম কান্ট্রিজ প্রো ইউএসএ হয়ে গেছে। যারা আগেন্স্ট ইউএসএ হচ্ছে তারা হচ্ছে ইরান, ইয়েমেন, আর তারপরে দুটো মিলিটেন্ট গ্রুপস হামাস আর হেজবুল্লাহ। এরা হচ্ছে যারা ইসরায়েল আর ইউএসএর সাথে লড়াই করছে। এখন দেখা যাবে যে ব্যাপারটা কীরকমভাবে এগোচ্ছে। ইরান জানে যে ইরানের পেছনে ইসরায়েলও আছে আর ইউএসএও আছে।
ইরান শুধু 9টা জায়গা ডিক্লেয়ার করেছে যেখানে ওর নিউক্লিয়ার অ্যাসেটস আছে, রিফাইনারি বলুন, নিউক্লিয়ার জিনিস তৈরি করা বলুন, ওদের আরও লোকানো আনডিসক্লোজড নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে যেটা অন্য দেশেরা জানে না। এখন ইউএসএ বলেছে এরা 3 জায়গায় অ্যাটাক করেছে, এখানে ফোর্ডাওয়ে, ইসফাহানে, এবং নাতানস, হ্যাঁ। নাতানস। এই সব জায়গায় যে একটা নিউক্লিয়ার কন্টামিনেশন হওয়ার চান্সেস ছিল সেটা দেখা যায়নি। তো ইউএসএর যে অ্যাটাকটা করেছে এটা কতটা সাফল্য হয়েছে এটা আমরা আজ ট্রাম্প তো বলছেন very পর্যন্ত successful। জানি না। এখন ইস্যু হচ্ছে ইসরায়েল, না ট্রাম্প বলছে ভেরি সাকসেসফুল, কিন্তু আইএইএ বলেছে এখানে নিউক্লিয়ার কন্টামিনেশন একেবারে হয়নি, আর এটা সৌদি আরবিয়াও কনফার্ম করেছে যাদের লোক এইসব জায়গায় আছে। এখন দেখা যাক কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। ইস্যু হচ্ছে এখন ইরানের অবস্থাটাকে, ইরান একদম। অনেকটা সত্যি এটা মার সময় বলবে খেয়েছে যে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে এবং কার সাফল্য কার ক্ষতি। কিন্তু আজকের বাস্তব ছবিটা কি, দশম দিনে একেবারে ময়দানে আমরা দেখলাম যে ত্রিশক্তিকে, ইসরায়েল, ইরান এবং তার মধ্যে ঢুকে পড়লো আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকার সেনাবাহিনী। আর যে ইরান মধ্যপ্রাচ্যে দাদাগিরি চালায়, এবার তারা শান্তি ফেরাতে বাধ্য হবে, ট্রাম্প বার্তা দিয়েছেন। দেখুন। সপ্তাহ সময় নিয়েছিলেন, কিন্তু সেই হুঁশিয়ারির 72 ঘন্টা কাটতে না কাটতে আচমকা যুদ্ধে নামল আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধের 10ম দিনে ময়দানে ত্রিশক্তি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এন্ট্রি নিলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ইরানে হামলা চালায় আমেরিকার সেনাবাহিনী। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে দাবি করেছেন ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। সোশ্যাল মিডিয়া ট্রুথে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের দুর্ভেদ্য ফোর্দো পরমাণু কেন্দ্রই ছিল আমাদের মূল নিশানা। সেই পরমাণু কেন্দ্রে জোরালো হামলা চালানো হয়েছে, এটা আমাদের দ্বারাই সম্ভব। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় আমেরিকা। আগামী দিনের জন্য ইরানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. আমেরিকাকে এভাবে পাশে পেয়ে বাড়তি অক্সিজেন পেয়েছে ইসরায়েলও। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. আমেরিকার হামলার পরপরই ইসরায়েলে প্রত্যাঘাত এনেছে ইরান। সংবাদ সংস্থা সূত্রে দাবি, রাজধানী তেল আবিব, হাইফায় এয়ার স্ট্রাইক করা হয়েছে। জেরুজালেমে শোনা গিয়েছে তীব্র বিস্ফোরণের শব্দ। যদিও ইসরায়েলের দাবি, ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের এয়ার স্পেস। পশ্চিম ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাম্প্রতিককালে ইহুদি শত্রুদের নৃশংস হামলার পর শনিবার ভোরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রগুলিতে বর্বরোচিত আগ্রাসন চালানো হয়েছে। তবে পাল্টা হুঙ্কারও দিয়েছে ইরান। তাদের সরকারি টেলিভিশনে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, আমেরিকা শুরু করেছে, আমরা শেষ করব। এই অঞ্চলের প্রত্যেক আমেরিকান নাগরিক এবং সেনা এখন লক্ষ্যবস্তু। যদি ইসরায়েল ভার্সেস ইরান ধরো, তাহলে পরে যদি এয়ার সুপিরিয়রিটি, যেমন এয়ার সুপিরিয়রিটি ইজ টোটালি নাও উইথ ইসরায়েল, নাম্বার ওয়ান।
Israel is certainly much more battle tested than Iran. Kintu Israel is much smaller than Iran as per the strength of their armed forces go. A Qasem-Bassi je missile ta ওরা লঞ্চ করেছে, দ্যাট ইজ সার্টেনলি আ গেম চেঞ্জার। আয়রন ডোম এদেরকে আয়রন ডোমই বলো কি অ্যারো বলো কি ডেভিড স্লিং বলো, যে তিনটে নিয়ে ওদের মেন ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমটা তৈরি, তারা খুব একটা এদেরকে ধরতে পারছে না। ইরানে আমেরিকার হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। সোশ্যাল মিডিয়ায় মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্তা, ঘটনায় অত্যন্ত শঙ্কিত, সংঘাত হাতের বাইরে চলে যেতে পারে। ঠিক যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস তৈরি করা হয়েছিল, অর্থাৎ জাতিসংঘ তৈরি করা হয়েছিল এবং সেটা ফেল করেছিল, এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং আবার রাষ্ট্রপুঞ্জ তৈরি হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ক্ষমতাবান ব্যক্তি সারা পৃথিবীতেই, তাদের জন্য রাষ্ট্রসংঘের আর কোনো ভূমিকা থাকছে না। এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানে আমেরিকার হামলার প্রতিবাদে কলকাতায় পথে নামে এসইউসিআই। ঐশী মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যে বিষয়টা শোনা যাচ্ছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে কিনা ইরান, আপনাদের জানিয়ে রাখি আমেরিকার হামলার পরে একেবারে কড়া পদক্ষেপ নিল ইরান। ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ হয়ে গেল। সর্বসম্মতিতে পার্লামেন্টে এই প্রস্তাব পাশ হয়েছে হরমুজ প্রণালী নিয়ে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আমি এখানে শৈবাল বাবুর কাছে আসবো। শৈবাল বাবু, এটা আমরা প্রত্যেকেই জানি যে এই হরমুজ প্রণালী দিয়ে, মানে এই জলপথ দিয়ে বিশ্বের অধিকাংশ দেশই তেল আমদানি রপ্তানি করে, সুতরাং অত্যন্ত চিন্তার কারণ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে প্রস্তাব যদি পাশ হয়ে গেছে এবং বন্ধ হলে অপরিশোধিত তেল সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হতে পারে। ভারতের ক্ষেত্রে কি কতটা সমস্যা তৈরি হতে পারে, কতটা উদ্বেগের জায়গা ঠিক এই জায়গাটার ক্ষেত্রে? সঠিক, এখানেই একটা সমস্যার জায়গা রয়েছে, কারণ এমনিতে যদি আপনি ভারতবর্ষের সঙ্গে ইরানের আন্তর্জাতিক বাণিজ্যের হিসেব দেখেন, সেটা খুব বেশি নয়। অর্থাৎ ইউরোপ বা আমেরিকার সঙ্গে বা কানাডার সঙ্গে ভারত যত ব্যবসা করে থাকে, ইরানের সঙ্গে অতটা করে না, কারণ আমরা একই রকম ধরনের দেশ, মানে দক্ষিণের দেশ, তাদের মধ্যে নিজেদের আন্তর্জাতিক বাণিজ্য বিরাট হয় না। আমি একটু তথ্য বলি, তারপর আমি হরমুজ প্রণালীর কথা বলছি। এক হচ্ছে যে ভারতবর্ষ ইরানে মোটামুটি $130 কোটি পণ্য রপ্তানি করে, আর কেনে মোটামুটি $102 কোটি। ফলে আমাদের একটা বাণিজ্য উদ্বৃত্ত থাকে এই $28-30 কোটি কাছাকাছি বাৎসরিক হিসেবে। সেটা মূলত আসে যে আমরা ভারতবর্ষ থেকে প্রচুর বাসমতি চাল এবং চিনি রপ্তানি করি ইরানে, এবং ওদের কাছ থেকে আমরা মূলত কিনি ড্রাই ফ্রুট, কিছু পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট, কিন্তু পেট্রোল আমরা সরাসরি ইরান থেকে কিনি না। কারণ আপনারা জানেন যে 2019-এ আমেরিকা একটি স্যাংশন তৈরি করে। আমেরিকাও, মানে আপনারা ইরানের কথা যেমন বলছেন যে একটা মধ্যপ্রাচ্যে ক্ষমতার জাহির করে, আমেরিকা তো সারা পৃথিবীতে ক্ষমতা জাহির করে। ফলে এখানে আমেরিকা অ্যাকচুয়ালি একটা স্যাংশন করেছিল, যার ফলে ইরানের কাছ থেকে ভারতবর্ষ সরাসরি তেল কিনতে পারে না। ভারতবর্ষের এখন যারা মূল পেট্রোলিয়াম অপরিশোধিত তেল সাপ্লায়ার, তাদের মধ্যে রাশিয়া 1 নম্বর, এবং এটা গত 2 বছর ধরে চলছে। যে ইউক্রেন যুদ্ধের সময় থেকে যখন বহির্বিশ্ব রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে, তখন ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে এখানে পরিশোধন করে অন্য বিশ্বকে এক্সপোর্ট করতো। ফলে আমাদের অয়েল কোম্পানিগুলোর প্রভূত লাভ হয়েছে সেই সময়তে। সেই পদ্ধতি এখনও চলছে, কারণ রাশিয়া আমাদের 1 নম্বর সাপ্লায়ার, তারপরে ইউএই অর্থাৎ আরব, এবং তারপরে আমেরিকা, অর্থাৎ আমেরিকার কাছ থেকে আমরা কিন্তু প্রচুর তেল কিনি। আপনি যে প্রশ্নটা করলেন যে হরমুজ প্রণালী, সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ কাছাকাছি দুবাই এবং ইরানের মাঝখানে যে আব্বাস বন্দর আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বন্দর ইরানের ক্ষেত্রে। সেইখানে হচ্ছে হরমুজ প্রণালী, এবং মোটামুটি ল্যান্ড সারফেসের কাছ দিয়ে জাহাজগুলো চলে, অয়েল ট্যাঙ্কারগুলো চলে। অয়েল ট্যাঙ্কারে যাতায়াত বন্ধ হলে কিন্তু এখানে একটা যোগানের ঘাটতি হবে। ফলে অপরিশোধিত তেল যদি এখানে কম আসে, ফলে এখানে দাম বাড়তে বাধ্য। এবং আপনারা দেখবেন যে গত 15 দিনের মধ্যেই কিন্তু 40 পয়সা দাম বেড়েছে পরিশোধিত পেট্রোলের। সেটা যে আরও বাড়তে পারে, এটা খুব স্বাভাবিক। এবং তার দরুন যে ধরনের অর্থনৈতিক অভিঘাত ঘটে দেশের মধ্যে, সেগুলো আপনারা জানেন যে একটা মুদ্রাস্ফীতি হয়, কারণ তেলের উপর নির্ভরশীল তো সব কিছুই, তাই না? যে কোনো ট্রান্সপোর্ট তেলের উপর নির্ভরশীল।
এবং মুশকিলের ব্যাপার হলো যে এই যে সময়তে এই গণ্ডগোলটা হচ্ছে সেই সময়তে কিন্তু ইরানের সঙ্গে শুধু আন্তর্জাতিক সম্পর্ক না, যেটা রাজাগোপালবাবু বললেন, ব্রিগেডিয়ার দাস বললেন যে সম্পর্ক ভালো ছিল তাই নয়, আমাদের কিন্তু আমদানি রপ্তানিরও গতি বাড়ছিল এই দেশগুলোর সঙ্গে। অর্থাৎ ভারতবর্ষ গত এক মাসে ধরুন মার্চ এপ্রিলেও মোটামুটি 50% বেশি রফতানি করেছে ইরানে এবং আমদানি কমেছে, ফলে আমাদের উপকার হচ্ছিল। আন্তর্জাতিক এক্স্যাক্টলি আন্তর্জাতিক বাণিজ্যের রেসপেক্টে ভালো হচ্ছিল, সেইটা খানিকটা ধাক্কা খাবে। ফলে শুধুমাত্র তেলের দরুন যে অর্থনৈতিক যে ধারণাগুলো আমরা ভাবি যে শুধু তেল দিয়ে হচ্ছে তা নয়, কিন্তু অন্যান্য যাবতীয় উৎপাদন এবং তার সঙ্গে জুড়ে থাকা যারা কর্মী রয়েছেন, যে ব্যবসাগুলো রয়েছে, সব কিছুই কিন্তু এফেক্টেড হতে পারে। ফলে যুদ্ধ কোনোভাবেই সমীচীন নয় এবং আপনাদের বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে বড় দেশগুলো তো আজকাল একেবারেই রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘের কথা মানছে না, ফলে যে কোনো মূল্যেই তারা যুদ্ধ করছে। এবং এই যুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা আমি জানি না, কিন্তু হলে যে অর্থনৈতিক সমস্যা সবচেয়ে বেশি ঘটবে এবং সেটা হলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে তো আর সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্বে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে। আমি ব্রিগেডিয়ার মাদার অফ অল বম্বস এর মতো এটা হচ্ছে মাদার অফ অল কোয়েশ্চেন। একদম ব্রিগেডিয়ার দাসের কাছে এখানে আসতে যাবো, দুটো শুধু তথ্য আমি দিয়ে রাখি যে এই যে হরমুজ প্রণালী আপনি দেখেই বুঝতে পারবেন অত্যন্ত সরু একটা স্ট্রেট, এইটা দিয়ে কিন্তু যা বিশ্বে তেল যে ইয়ে হয় যায় তার প্রায় 80 থেকে 85% স্ট্রেটটা দিয়ে হয়। এবং বাসমতি চালের কথা বলছিলেন শৈবাল বাবু, একটা তথ্য আমি এখানে দিই, সেটা হচ্ছে 2024-25 পরিসংখ্যান। ইরান ভারত থেকে কত বাসমতি চাল আমদানি করেছে, সংখ্যাটা দেখা যাচ্ছে 8.55 লক্ষ টন, টাকার অঙ্কে যার পরিমাণটা হচ্ছে 6,374 কোটি টাকা। মানে ভারত থেকে ইরানে 30 to 35% বাসমতি চাল রফতানি হয়। কিন্তু আমার এখানে ব্রিগেডিয়ার দাসের কাছে প্রশ্ন থাকবে, যখন ধরুন ইরানের সংসদে এইটা পাশ হয়ে গেল যে হরমুজ প্রণালী বন্ধ করা হবে, অনেকে এমনটা বলছিলেন সেটা হবার সম্ভাবনা কম, তার কারণ এই ইরানের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত চীন, তারাও তো এই হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল আমদানি করে থাকে, ফলে চীনের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত তারা নেবে না। কিন্তু তারপরেও কি কারণে মনে হচ্ছে এই কঠোর সিদ্ধান্ত সংসদে পাশ হয়ে গেল? দেখুন, ইরানকে তো নিজের মুখ বাঁচাতে কিছু করতে হবে। এবার এই ইরানের একটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যেটা বলছেন যে এই সিদ্ধান্ত অমুকবাবু পাস করলেন, তমুকবাবু পাস করবেন, আসলে কিন্তু ইরানের সিদ্ধান্ত নেবার জায়গা একটাই, বাকি সব এই ফর্মালিটি দেখাচ্ছে ডেমোক্রেসি। এবার সুপ্রিম লিডার যিনি আছেন তিনি তার নিজের 3 উত্তরসূরি, 3 মৌলবীকে উনি নাম দিয়েছেন যে এনারা আমার উত্তরসূরি হবে। তিনি নিজের রিপ্লেসমেন্ট খুঁজছেন এবং উনি বুঝতে পারছেন এখন বেগতিক হবে, কারণ ওই জায়গাটা যেখানে আপনারা প্রণালীটা বলছেন ওই জায়গাটা এখন কিন্তু ঠিক করছে আমেরিকার এবং আপনার ইউকের যুদ্ধজাহাজ এবং পুরো এরিয়াটা আপনি যদি দেখেন মেডিটেরিয়ান সি, সুয়েজ ক্যানাল, নিচে আসুন রেড সি, ওইদিকে যান পার্সিয়ান গালফ অফ ওমান অ্যান্ড স্ট্রেট অফ হরমুজ, পুরো এরিয়াটা ভর্তি। এবং বাহরেনে যেটা 5th ফ্লিটের হেডকোয়ার্টার, ওটাকে ইরানও বলেছে আমরা অ্যাটাক শুরু করবো। যদি শুরুটা করে, আমি যদি কাইনেটিক এনার্জির কথা বলি, যে ইরানের ক্ষমতা থাকতে পারে পরে আঘাত হানবার, যেটা আমি এক্ষুনি যেতে চাইছি না, যেমন ইরান কি করতে পারে অনেকে বলছে। দেখুন, কিছু ক্ষতি পৌঁছাবার জন্য একটা সমৃদ্ধশালী দেশকে অনেক কিছু দরকার হয় না, একটা জ্বালানি ভর্তি প্লেন আর 2 পাগল পাইলট হলে তারা গিয়ে ঠুকে দিতে পারে টুইন টাওয়ারে, এবং তাতে একটা দেশ নড়ে যেতে পারে। 9/11-তে আমরা দেখেছি। এইবার সেইখানে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সেইটা বাদ দিয়ে যদি দেখেন ইরান কি নিজস্বভাবে তৈরি আছে যে ওই পানিশমেন্টটা নেবে, কারণ চায়না কিন্তু যুদ্ধে জড়াবে না। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাইছি, চায়না পেছন থেকে মদত করবে, টাকা দেবে, লোন দেবে, বা কি চায়না ইরানের হয়ে কারো হয়ে পৃথিবীতে যুদ্ধ করবে না। চায়না খুব একটা যুদ্ধ করেনি, অভিজ্ঞতাও নেই। রাশিয়া যুদ্ধ করতে চাইবে, এই মুহূর্তে রাশিয়া একটু বিজি আছে, পারবেন। এবং এই স্টেটটা বন্ধ হলে রাশিয়ার কোনো ক্ষতি হবে না। যেমন উনি বললেন, রাশিয়া নিজে একটা এক্সপোর্টার, এবং রাশিয়ার সঙ্গে ইউএস অনেক রক্তচক্ষু দেখিয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিরা অনেক রক্তচক্ষু দেখিয়েছে যে আমরা কেন কিনছি রাশিয়ার তেল। তাতে ভারত এখন একটা এমন বডি ল্যাঙ্গুয়েজ এসছে, ভারতও রক্তচক্ষু দেখিয়েছে যে কেন কিনবো না, তোমরাও তো কিনছো, ফ্রান্স কিনছে, জার্মানি কিনছে, তো আমরা কেন কিনবো না। সো সেই জায়গাটা এসছে। তো আমার মনে হয় এই জায়গাটাতে যে এমন কিছু ঘটবে না ইকোনমিক্যালি, আমি বলছি, যাতে, কারণ ভারতের মাথায় তো বোম পড়বে না, ইসরায়েলও বোম ফেলবে না, ইরানও ফেলবে না, মানে ভারতেরও যে আয়রন ডোম নেই এটা ভাবলে ভুল হবে। হ্যাঁ, এবং এমন কিছু ঘটবে না যেটাতে ভারতের দোকান বন্ধ হয়ে যাবে। কারণ কি হয়, আপনি যদি দেখেন, আপনারা অনেক এই ব্যাপারে জ্ঞান রাখেন, কিন্তু একটা জায়গা বন্ধ হলে ইকোনমিক্সেও জলের মতো অন্য আরেকটা জায়গা খুঁজে না।
একটা বাণিজ্যের রাস্তা যদি বন্ধ হয় ঠিক আরেকটা রাস্তা বেরিয়ে যাবে, হয়তো কিছুদিনের জন্য আমাদের একটু অসুবিধা হবে, বাট সেই অসুবিধা অল্টারনেটিভ। হ্যাঁ, আমি একটা পয়েন্ট অ্যাড করি, উনি যেটা বলছিলেন যে চীনের ক্ষেত্রে যদি আপনার তেলের ট্যাঙ্কার যাওয়া বন্ধ হয়, আপনাকে মনে রাখতে হবে চীন কিন্তু গোটা পৃথিবীর ব্যাক অফিস, মানে সমস্ত যা উৎপাদন হয় চীনে উৎপাদন হয়। ফলে চীনে যদি উৎপাদন খরচ বাড়ে তাহলে কিন্তু সারা পৃথিবীতে তার একটা এফেক্ট পড়বে। একদম। কিন্তু আপনি যদি দেখেন যখন কোভিড এসেছিল তখন যুদ্ধ হয়নি, বাট একটা যুদ্ধ হয়েছিল মানুষের ইকোনমিক যুদ্ধ, মানে আমরা সবাই বাঁচবো কি মরবো না জানি না, ইউরোপের দেশগুলো মানে মুড়িমুড়কির মতো মানুষ মারা গেছে, এবং তখনও আমরা কিন্তু যুঝেছি। বলে পৃথিবীরও শক্তি আছে জোরবার আর কি এরকম সিচুয়েশনে। যে ভেঙে পড়বে ভারতবর্ষ বা অন্য কোনো দেশ সে কথা বলছি না, কিন্তু যে দাম বাড়ার কথা, মানে অর্থাৎ আপাতভাবে যে দাম বাড়া সেগুলো কিন্তু তেলের জন্য হবেই আর কি। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, মানে আমার যেটা ব্যক্তিগত মতামত এবং যেটা আমি বুঝতে পারছি পলিটিক্যাল স্টেটমেন্ট ভারতের পলিটিশিয়ানরা যেটা দিচ্ছে যে আমরা ম্যানেজ করব, আমি যেটা বুঝি যে যদি একটা দাম বেড়ায় সেটা যদি সরকার থেকে একটু ভর্তুকি দেয়, সাধারণ মানুষের কাছে ইনফ্লেশনটা না পৌঁছাতে দেয়, আমাদের যেহেতু এখন অনেক বিলিয়ন ডলার রিজার্ভসও আছে, সেটা কি সম্ভব? মানে একটু 5-6 মাসের জন্য ইকোনমিটা ম্যানেজ করবে। সেটা আগে একটা ক্ষেত্রে হলো যে তেলের কোম্পানিগুলো দাম বাড়িয়েছিল, ভারত কিন্তু সরকার বলল যে ট্যাক্সের যে পোরশনটা সেটা কনজিউমারের কাছে না গিয়ে, অর্থাৎ উপভোক্তার কাছে না গিয়ে সরকার সেটা যদি বেয়ার করে, এটা হতেই পারে। এবং অনেক ক্ষেত্রেই ভারতবর্ষে যেটা হয় সেটা হচ্ছে তেলের দাম কমলে কিন্তু তেলের কোম্পানিগুলো দাম কমায় না, মানে অর্থাৎ আন্তর্জাতিক ব্যারেলে যখন দাম কমে ফলে তারা অতিরিক্ত মুনাফা করে রেখেছে, ফলে যখন দাম বাড়ছে তখন মানুষকে রেহাই দেওয়ার জন্য তারা একটু তো শক নিতেই পারে। সরকার থেকে যদি অর্ডার থাকে, কারণ অনেকগুলো তেলের কোম্পানি সরকারি এখনো তো তারা তো এ লিস্টেড এবং এ স্টার সরকারি কোম্পানি, ফলে সেখানে নিয়ন্ত্রণ থাকতেই পারে। একদম, মানে উদ্বেগের জায়গা থাকলেও পথ খোলার জায়গাটা রয়েছে আর কি, রাস্তা খোলাটা থাকছে, বোঝাই যাচ্ছে। তো কিন্তু যে আশঙ্কার জায়গাটা দেখুন ট্রাম্পকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্প কখন যে কি করে ফেলেন সত্যি বোঝা মুশকিল। এই ভারত পাক সংঘাতের আবহে বারবার যুদ্ধ থামানোর কৃতিত্ব কে নিয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধের 10ম দিনে দেখুন সেই ট্রাম্পই একেবারে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লেন। যুদ্ধের আবহেই শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ ঘিরে, মানে পাকিস্তান সুপারিশ করেছিল, সেটা ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। একেবারে সেই প্রতিবেদন এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে। হুমকি হুঁশিয়ারির পর এবার সরাসরি হামলা, একের পর এক পরমাণু কেন্দ্র লক্ষ্য করে এয়ার স্ট্রাইক। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. হামলার পর সোশ্যাল মিডিয়াতেও ধেয়ে এসেছে হুমকি। হোয়াইট হাউসের তরফে লেখা হয়, ইরানের তরফে আমেরিকার ওপরেও কোনো প্রত্যাঘাত করা হলে অনেক বেশি শক্তিশালী হামলা হবে। সম্প্রতি পেহেলগাঁওয়ে জঘন্য জঙ্গি হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুরে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। সেই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে নিজেই উদ্যোগী হন ট্রাম্প, কৃতিত্ব নেওয়ার মরিয়া চেষ্টাও করেন। I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লেন সেই ট্রাম্পই। হামলা চালালেন ইরানের 3 পরমাণু কেন্দ্রে। যুদ্ধ পরিস্থিতির এই আবহে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক, জল্পনা। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে আমেরিকায় ছোটেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এরপরই ভারত পাকিস্তান সংঘর্ষে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের উল্লেখ করে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করে ইসলামাবাদ। ট্রাম্প নিজেও সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য আমি নোবেল শান্তি পুরস্কার পাবো না। সার্বিয়া কসোভোর মধ্যে যুদ্ধ আটকানোর জন্য আমি নোবেল শান্তি পুরস্কার পাবো না। ইজিপ্ট ও ইথিওপিয়ার মধ্যে শান্তি রক্ষার জন্য আমি নোবেল শান্তি পুরস্কার পাবো না। মধ্যপ্রাচ্যে আব্রাহাম চুক্তির জন্যও আমি নোবেল শান্তি পুরস্কার পাবো না। আমি যাই করি না কেন নোবেল শান্তি পুরস্কার পাবো না। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান যাই ফলাফল হোক না কেন মানুষ জানে এবং সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাৎপর্যপূর্ণভাবে একদিন আগেই শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করলেও এদিন পাল্টি খেয়েছে পাকিস্তান। ইরানের ওপর আমেরিকার হামলার তীব্র সমালোচনা করে ইসলামাবাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে আমেরিকার হামলা এবং ইসরায়েলের লাগাতার আক্রমণের নিন্দা করছে পাকিস্তান। এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
শান্তি নোবেল পুরস্কার এটা হচ্ছে একটা হাস্যকর জিনিস, তার কারণ তিনি শান্তি, কিসের শান্তি চাইছেন? তিনি বিশ্ব শান্তি চাইছেন নাকি তার অর্থনীতি এগোয় এরকম একটা শান্তি চাইছে? ফলে তিনি কোন শান্তির পুরস্কার চাইছেন বা বলতে চাইছেন সেটাই একটা প্রশ্নের মুখে এখন। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই মুহূর্তে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের কথা ভুলে যান। এটা যতই হাস্যকর হয়ে উঠুক না কেন, শুরু করার কি সুন্দর পদ্ধতি। অভিনন্দন মিস্টার প্রেসিডেন্ট। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। মানে এই নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্প নিজে যেভাবে উদ্যোগী হয়েছেন, নিজে যেভাবে বলছেন, তাতে অন্য কেউ বলছেন না। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি বলছেন গোটা বিষয়টা কতটা হাস্যকর হয়ে উঠেছে। রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, দেখুন সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই কথা বলছেন, একেবারে মনে করিয়ে দিচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কি বলেছিলেন যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ক্ষমতা নেই, তাই ইরানে হামলা করবেন বারাক ওবামা। আর এখন কে হামলা করলেন আমরা দেখতেই পেলাম। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বোঝাটা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্প কিভাবে ঢুকে পড়লেন, কেনই বা ঢুকলেন, তার নিজের কোন জায়গাটাতে ইন্টারেস্ট রয়েছে যে কারণে এই ইসরায়েল এবং ইরানের মধ্যে নাক গলালেন তিনি? নাকি ইসরায়েলের ঘাড়ে বন্দুক রেখে একেবারে নাম কিনতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প যে দেখো আমি মহাশক্তিধর, আমি সব দেশ চালাবো, আমার কাছেই আমার হাতেই রাশ রয়েছে? দেখুন, মানে বারাক ওবামা কিন্তু নোবেল প্রাইজটা পেয়েছেন, নোবেল শান্তি প্রাইজ বারাক ওবামা পেয়েছেন, এবং ঠিক কিছু আগে অল গ্রে ভাইস প্রেসিডেন্টও পেয়েছিলেন। তারপরে ট্রাম্পের তো একটা দুঃখ থাকতেই পারে, আমি এত কিছু করেও পাবো না। যাই হোক, সেটা একটু লাইট হতে বললাম। এখন আমার কাছে যেটা লেগেছে এই যে তার পোস্টে কিন্তু ধরাও পড়েছে, আমি এত এত কাজ করেছি তাও আমি পাবো না। সেই কাজগুলো কিন্তু অভিমানী ট্রাম্প। হ্যাঁ, সেই আব্রাহাম অ্যাকর্ডের কোথায় কি সাফল্য আছে আমরা এখনো কেউ জানি না। যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি একমাত্র যে পরমাণু শক্তিধর দেশ হবে, এটা কিন্তু ইসরায়েলি ডক্ট্রিন একটা। সেখানকার একজন প্রধানমন্ত্রী ছিলেন ম্যানুচেন বেগিন বলে, তিনি মনে করতেন যে অন্য কোনো দেশের হাতে যদি পরমাণু শক্তি থাকে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি থাকতে দেবেন। এটা সেই থিওরি অনুযায়ী কিন্তু ইরাকের ওপর আক্রমণ হলো। ইরাকে আপনারা দেখেছেন সেখানে কি অবস্থা হলো। সে আমেরিকা গিয়ে সেখানে ইরাকে কিন্তু প্রথম আক্রমণ কিন্তু ইসরায়েলি করেছিল, পরে সেখানে গিয়ে আমেরিকা গিয়ে সাদ্দাম হোসেনকে কী করলো আর সবাই সারা দুনিয়া জানে। একই জিনিস ইরানি হতে চলেছে। সেখানে যখন দেখা গেল ইসরায়েল আক্রমণ করছে এবং ফোর্থ হচ্ছে যেই জায়গায় মানে পরমাণু অস্ত্র বা নিউক্লিয়ার এনরিচড ইউরেনিয়াম লুকানো আছে, সেটা আক্রমণের শক্তি ইসরায়েলের নেই। তার ফলে আমেরিকা সেখানে সে বাধ্য হলো। ওরা বুঝে গেল যে খালি ইসরায়েলকে দিয়ে হবে না, আমাকে ঢুকতেই হবে। দেখুন, শুধু তো না, $160 বিলিয়ন আমেরিকা খরচা করেছে ইসরায়েলের পেছনে সেই 48 সালে যখন স্বাধীন হলো। হ্যারি ট্রুম্যান তাদেরকে প্রথম স্বীকৃতি দিল স্বাধীন দেশ হিসেবে। সবাই কিন্তু কেউ ইসরায়েলের বিরুদ্ধে যায়নি। সুতরাং ট্রাম্পের পক্ষেও সেটা সম্ভব নয়। এবং যেটা উনি করলেন, যে যুদ্ধে অংশ নিয়ে নোবেলটা হারালেন বটে, তবে আমার ধারণা একটা বীরত্ব কিন্তু ওনার দেশ কিন্তু ওনাকে দেখতে পেল, যে লোকটা এত বড় বড় কথা বলে কিন্তু বীরত্ব খুব একটা দেখায় না। এটা কিন্তু দেশের মানুষের কাছে। আপনি বলছেন নোবেল পাবেন না? নোবেল তো যুদ্ধ যদি ঘুরে পড়ে কি করে তাকে নোবেল দেবে ভেবেছেন না? হ্যাঁ, তারা এই তো রাষ্ট্রসংঘের মহাসচিব যে কথাটা বলে দিল, স্বাভাবিকভাবেই মানুষ তো মনে করছে এই লোকটা তো শান্তির প্রতীক তো হিসেবে এই মুহূর্তে স্বীকৃত হবে না, কিন্তু পপুলারিটির দিক থেকে দেশে কিন্তু সাহসী লোক আছে, এই পরিচয় কিন্তু তৈরি হলো। এটা কিন্তু ওনার নিজের পলিটিক্যাল ইমেজের পক্ষে যথেষ্ট ভালো। বেশ, একটা জায়গা আমি বারে বারে বলছিলাম যে অমিত শক্তিধর দেশ আমেরিকা, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে পরমাণু শক্তির ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শক্তিধর দেশ আমেরিকা নয়। অর্থাৎ সর্বোচ্চ শক্তি পরমাণু নিউক্লিয়ার উইপেনে সেটা কিন্তু আমেরিকার নেই, সেটা হয়েছে রাশিয়ার। এখন আমেরিকা যখন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, খুব সঙ্গত কারণে প্রশ্ন উঠবে তাহলে রাশিয়া কি করবে? কারণ সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়েপন যদি কারো থেকে থাকে তার নাম হচ্ছে রাশিয়া। কি করতে পারে? চায়না। ফলে এই অবস্থায় রাশিয়া এবং চায়না তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, গোটা বিশ্ব সেদিকে তাকিয়ে রয়েছে। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা শক্তিধর ইসরায়েলের পক্ষে করা সম্ভব হচ্ছিল না, তাই সম্ভব করতে ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার এবং B-2 স্পিরিট স্টিলথ বোম্বার ব্যবহার করল মহাশক্তিধর আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, পাহাড়ের নিচে থাকা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকার B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান। এই অপারেশনের তারা নাম দিয়েছিল মিডনাইট হ্যামার। আমেরিকার এই হামলার পর প্রশ্ন উঠছে, এবার কি করবে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন?
ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামবে, নাকি ইরানকে অস্ত্র সাহায্য করে ঘুরপথে আমেরিকাকে শায়েস্তা করার চেষ্টা করবে? এই প্রেক্ষাপটে বিস্ফোরক দাবি করেছেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি ও বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তাঁর দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে রাজি বহু দেশ। শান্তির দূত বলে পরিচিত ট্রাম্প আসলে আরেকটা যুদ্ধ শুরু করে দিয়েছেন। মার্কিন হামলা ইরানের পরমাণু পরিকাঠামোয় কোনো কার্যকর ক্ষতি করতে পারেনি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া চলতেই থাকবে। ইরানের ওপর হামলায় রাশিয়া যে চরম ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়ে আমেরিকান বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে কড়া বিবৃতি জারি করেছে রুশ বিদেশ মন্ত্রক। তারা বলেছে, এটা ইতিমধ্যেই স্পষ্ট যে এক ভয়ানক উত্তেজনার সূত্রপাত হলো, যা আঞ্চলিক এবং বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হুমকি হিসেবে প্রমাণিত হতে পারে। এই আবহেই সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিজিটিএনে বলা হয়েছে, আমেরিকা কি ইরাকের ভুল ইরানে পুনরাবৃত্তি করছে? ইরাকের ক্ষেত্রেও দেখেছি যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে তত্ত্ব মার্কিন যুক্তরাষ্ট্র খাড়া করেছিল, সাদ্দাম হোসেনের পরে দেখা গেল যে ওখানে কোনো ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন নেই। ফলে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুমুখ নীতি কিন্তু আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ব নেতৃত্ব তাকে একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, কয়েকদিন আগেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। একইভাবে বৃহস্পতিবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার হস্তক্ষেপ পুরো পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে, এমনকি নতুন একটি যুদ্ধ পরিস্থিতির ভিত্তি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। চীন তো প্রথমেই যেই মুহূর্তে এই খবর প্রচারিত হয়েছে, প্রথমে সমাজ মাধ্যম, তারপরে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানলাম, এবং এটাকে ডেঞ্জারাস হিসাবেই তারা ডেসক্রাইব করেছে। এবং রাশিয়া প্রাথমিকভাবে জানিয়েছিল যে পারমাণবিক যে সংঘাত তার সম্ভাবনা আরও আরেক ধাপ এগিয়ে আসলো। আগামী 2 দিন বা 3 দিনের মধ্যেই কিন্তু ক্রমশ প্রকাশ্য হবে। আমরা দেখব যে রাশিয়ার সঙ্গে ইরানের শেষ পর্যন্ত যে বৈঠক হতে চলেছে সেখান থেকে কি কি বিষয় উঠে আসে। ईरान के लिए ही नहीं, ईरान के समर्थकों के लिए बहुत बड़ी चेतावनी, चाइना की बहुत बड़ी चेतावनी है, रशिया के लिए बहुत बड़ी चेतावनी है, जो दोनों ईरान को सपोर्ट कर रहे हैं। और इस समय इजराइल को पता चल गया है कि अमेरिका उसके साथ में है, ये दूसरी बात है। और अमेरिका इजराइल के समर्थकों को और सबको पता चल गया है। पर अब वर्ल्ड जो है एक किस्म से 2 पहलुओं में डिवाइड होता नजर आ रहा है। एक है चाइनीज रशिया लॉबी और एक है अमेरिका एंड एलाइज की लॉबी। আগামী দিনে চীন ও রাশিয়ার ভূমিকা কি হয় তার উপর নির্ভর করছে গোটা বিশ্বের ভাগ্য। সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছে আসবো। আমরা শুরুর দিকে আলোচনা করছিলাম পাকিস্তান কিভাবে অবস্থান বদল করছে, পাকিস্তান কিভাবে পাল্টি খাচ্ছে। আমি বলছি এইবার অবস্থান বদল কি আমেরিকাও করছে না? তার কারণ ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর একটা স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগে। তিনি বলছেন, দেয়ার আর নো প্ল্যান্ড মিলিটারি অপারেশনস এগেনস্ট ইরান রাইট নাও, অর্থাৎ ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে এক্ষুনি কোনো সামরিক অভিযানের পরিকল্পনা নেই। It is fair to say Iran has everything it needs to make a nuclear weapon. এটা বলতে কোনো বাধা নেই, ইরানের কাছে যাবতীয় উপাদান রয়েছে যা দিয়ে তারা নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ পরমাণু অস্ত্র বানাতে সক্ষম। আরও দীর্ঘ এই বিবৃতি, আমি দুটো অংশ পড়লাম। খেয়াল করুন, আজকে ভারতীয় সময় সকালে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার শেষের দুটো বক্তব্য কি বলছেন? হয় শান্তি থাকবে, না হয় ইরানের জন্য এমন দুঃখের দিন অপেক্ষা করছে যা গত 8 দিনের ছবিগুলো থেকে ভয়ঙ্কর। মাথায় রাখবেন, বহু টার্গেট এখনো বাকি আছে। দ্রুত শান্তি না এলে সেই টার্গেটগুলোকে আমরা নিশানা করব অত্যন্ত দ্রুত। কিছু টার্গেট তো কয়েক মিনিটে ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ সামরিক অভিযান হতে চলেছে আরেকটা, এইটার ইঙ্গিত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথায় থাকছে। ঠিক উল্টো কথা কয়েক ঘন্টার মধ্যে বলছেন মার্কো রুবিও। অবস্থান বদলাচ্ছে ব্রিগেডিয়ার সান্যাল? না, এই যুদ্ধে অনেকটা কনফিউশন আছে। আমি একটা নিউক্লিয়ার সাইটের সম্বন্ধে বলতে চাই, পাশের নিউক্লিয়ার স্টোরেজ প্ল্যান্ট যেটা ইরানের, ওইখানে ইসরায়েলও অ্যাটাক করেনি, আমেরিকাও অ্যাটাক করেনি। ওইখানে নাকি প্রায় 200টা রাশিয়ান টেকনিশিয়ানরা কাজ করছে। ইউএসএরও সাহস হয়নি, ইসরায়েলেরও সাহস হয়নি। সেকেন্ড কথা বলতে চাই,
অনেক ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস, সিকিউরিটি এক্সপার্টস বলছে ইরান হয়তো আজকে কিংবা কালকে কিংবা পরশুদিন সারেন্ডার করে যাবে আর ভিক্ষে চাইবে। আমি যেটা দেখলাম আজকে অন্য ধরনের একটা চেহারা ছিল। আজকে ইরান প্রায় 27খানা মিসাইল ফায়ার করলো ইসরায়েলের ওপরে। ইসরায়েলের যে 86টা ক্যাজুয়ালিটিস হচ্ছে, এটা বিবিসি রিপোর্ট দিয়েছে, আজকের রিপোর্ট। এখন ইসরায়েল বলছি, ইরান যে কতটা ক্ষমতা আছে আমরা কেউ জানি না। ইরানের কাছে হাইপার ভেলোসিটি মিসাইলস আছে যেটা ওরা পুরো ব্যবহার করেনি। আমরা এটাও জানি না যে রাশিয়ান টেকনিশিয়ানস অলরেডি এসে ওদের যে মিসাইল লঞ্চার্সের ওপরে যে ক্ষতি হয়েছিল ওইগুলো কতটা রিপেয়ার হয়েছে আর কবে এই মিসাইল লঞ্চার্স ইরান ব্যবহার করবে। যুদ্ধটা এখন একটু ফ্লাক্সে আছে। আমরা যে ওয়েস্টার্ন মিডিয়া বলছে আর ট্রাম্প যেটা বলছে যে ইরান প্রায় শেষ হয়ে গেছে, আমার মনে হয় না যে ইরান অত তাড়াতাড়ি পড়ে যাবে। ইরানের মধ্যে অনেক শক্তি আছে, আর সবচেয়ে বড় জিনিস ইরানের লোক ইরানকে সাপোর্ট করছে। ইরানের স্লিপার সেলস অনেক দেশে আছে, ইউএসএতে আছে, মিডল ইস্টে আছে। ওই যে স্লিপার সেলস কবে যে ওরা ইরান অ্যাক্টিভেট করবে আমরা কেউ জানি না। ইউএসএর উপরে আবার 9/11 হতে পারে কিনা এটা আমরা কেউ জানি না। আমেরিকার যে বেসিস আছে 9/11 হতে পারে, হ্যাঁ ওইখানে মিডল ইস্টে যে আমেরিকান বেসিস আছে অনেক দেশে আছে, ওইগুলো সব ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। ইরান এর ওপরে কখন যে সংঘাত করবে এখন পর্যন্ত আমরা কেউ জানিনি। ইরান একটা খুব স্পষ্ট জবাব দিয়েছে যে এই যে আমেরিকানরা বম্বিং করেছে এর প্রতিঘাত আমরা দেব। এটা কবে দেবে আর কীরকমভাবে দেবে এটা আমরা কেউ জানি না। তো ইরান এখনো টিকে আছে, ইরান এখনো বেঁচে আছে। ট্রাম্প যে এতগুলো কথা বললেন যে আমরা সব ওদের নিউক্লিয়ার সাইটসগুলো বরবাদ করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি, আমার মনে হয় না সেরকম হয়েছে। কেন কি এইসব জায়গায় কোনো নিউক্লিয়ার কন্ট্যামিনেশন কোনো দেশ বলেনি যে এইখানে একটা নিউক্লিয়ার কন্ট্যামিনেশন হয়েছে, যেমন চেরনোবিলে হয়েছে। আর রাশিয়া ওটা এখনও প্রায় 20-25 বছর বয়স এর পরেও এখনো ওটা সামলাবার চেষ্টা করছে। একেবারে আপনি যেটা বলছিলেন, ইরান এটাও স্পষ্ট করে দিয়েছে যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে আমেরিকা ঢুকে গিয়ে হামলা চালিয়ে একেবারেই ঠিক কাজ করেনি। মানে ওরা শুরু করেছে আমরা শেষ করব, এই হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে। কিন্তু দেখুন এই যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, সেগুলো কোথায় কোথায় কিভাবে, কোনোটা পাহাড় কেটে মাটির প্রায় 300 ফুট নিচে, আবার কোনোটা মালভূমি অঞ্চলে তৈরি। ইরানের এই 3টি গুরুত্বপূর্ণ পরমাণু, যেখানে পরমাণু কেন্দ্রগুলোতে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা, কোন দিক থেকে এই পরমাণু কেন্দ্রগুলো ইরানের কাছে এতটা গুরুত্বপূর্ণ, কি হতো সেখানে, এই হামলার ফলে কতটাই বা ক্ষতি হলো দেখুন। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities. কোনোটা পাহাড়ের কয়েকশো ফুট নিচে, কোনোটার অবস্থান মালভূমিতে, কোনোটা রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স দ্বারা সুরক্ষিত, তো কোনোটায় প্রায় 3000 পরমাণু বিজ্ঞানী অবিরাম কাজ করেন। শনিবার রাতে ইরানের সেরকমই 3 প্রধান পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানস এবং ইস্পাহানে এয়ার স্ট্রাইক করল আমেরিকা। আঘাত হানল বিশ্বে একমাত্র আমেরিকার হাতে থাকা GBU-57 বোমা, যা বাংকার বাস্টার্স নামে পরিচিত। ব্যবহার করা হয়েছে টমাহক ক্রুজ মিসাইল দিয়েও। কিন্তু ঠিক কী কারণে ইরানের এই পরমাণু কেন্দ্রগুলিকে টার্গেট করলো আমেরিকা? আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের যে সম্মান সেটাকে বজায় রাখার চেষ্টা করছে। কখনো সে নোবেল প্রাইজের জন্য নিজের নাম নিজেই বলছে, পাকিস্তানকে দিয়ে বলাচ্ছে, কখনো তিনি অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছে কূটনৈতিক স্তরে।
ডোনাল্ড ট্রাম্পের দাবি এর মধ্যে সবচেয়ে কঠিন টার্গেট ছিল তেহরান থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে পাহাড়ের নিচে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্র। ইরানের পরমাণু কেন্দ্রগুলির মধ্যে এটিকে গোপনীয় এবং সবচেয়ে সুরক্ষিত হিসেবে ধরা হয়, কারণ এর প্রধান কেন্দ্রটি পাহাড়ের আড়ালে মাটির প্রায় 300 ফুট নিচে অবস্থিত। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এখানে এয়ার স্ট্রাইক করলেও ব্যর্থ হয় ইসরায়েল। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA রিপোর্ট বলছে, পরমাণু বোমা তৈরি করতে যেখানে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, সেখানে এই ফোর্দো পরমাণু কেন্দ্রে 60% বিশুদ্ধ ইউরেনিয়ামের 2700টি সেন্ট্রিফিউজ রয়েছে। 2009 সালে ইরানের এই পরমাণু কেন্দ্রের কথা প্রথম জানতে পারে গোটা বিশ্ব। এয়ার স্ট্রাইক করে যাতে এটি ধ্বংস না করা যায় তার জন্য রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এটি সুরক্ষিত করে রেখেছিল ইরান। কিন্তু শনিবার রাতে এখানে আঘাত হানে আমেরিকার 6B-2 স্টিলথ বম্বার্স বিমান। আমেরিকার দ্বিতীয় টার্গেট ছিল তেহরান থেকে 250 কিলোমিটার দক্ষিণে থাকা নাতানজ নিউক্লিয়ার কমপ্লেক্স। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে সমৃদ্ধকরণের জন্য ইউরেনিয়ামের সেন্ট্রিফিউজগুলিকে অ্যাসেম্বল করা হয়। ইউরেনিয়াম থেকে পরমাণু জ্বালানি তৈরির এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মাটির ওপরে নাতানজ নিউক্লিয়ার কমপ্লেক্সে 6টি তলা রয়েছে এবং মাটির নিচে রয়েছে 3টি তলা। সূত্রের খবর, এখানে 50,000 ইউরেনিয়ামের সেন্ট্রিফিউজ রাখার পরিকাঠামো রয়েছে। কয়েকদিন আগেই এখানে হামলা চালিয়েছিল ইসরায়েলের এয়ারফোর্স। সেই সময় মাটির ওপরে থাকা স্ট্রাকচারগুলির ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার আঘাত হানে আমেরিকা। একদিকে তার অস্ত্র নিয়ে যতটা সে পরীক্ষা করে এগোতে পেরেছিল, আর সে সেখানে অনেক বছর আরও লাগবে সেই পরীক্ষাগুলো করে এগোতে। এবং দ্বিতীয়, ইরান অবশ্যই এখন অনেকটা পিছিয়ে গেল আবারও আমেরিকার যে এবং ইসরায়েলের যৌথ যে শক্তি তাকে প্রতিহত করার ক্ষেত্রে। মানে অন্যান্য যে যাত্রীরাষ্ট্রগুলো ওই অঞ্চলে আছে খানিকটা তাদের মতনই হয়ে গেল। তেহরানের প্রায় 450 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার, ইরানের বৃহত্তম পরমাণু গবেষণা কেন্দ্র। ইরানের পরমাণু গবেষণার ক্ষেত্রে অন্যতম প্রধান কেন্দ্র এটি। 1984 সালে চীনের সহায়তায় এই কেন্দ্রটি তৈরি করেছিল ইরান। এখানে চীনের তৈরি 3টি গবেষণা চুল্লি এবং পরীক্ষাগার রয়েছে। সূত্রের খবর, এখানে প্রায় 3000 পরমাণু বিজ্ঞানী কাজ করে চলেছেন। এটিকেই ইরানের পরমাণু কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ধরা হয়। শনিবার এখানে হামলা চালায় আমেরিকা। যদিও ইরানের দাবি, আমেরিকার হামলায় তাদের পরমাণু কেন্দ্রগুলির বিশেষ কোনো ক্ষতি হয়নি কোনো তেজস্ক্রিয় বিকিরণ। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, ABP আনন্দ। কিন্তু আমেরিকার এই অপারেশন মিডনাইট হ্যামারের ফলে একটা গ্লোবাল কনসার্নের জায়গা তো তৈরি হয়েছে। আমি এখানেই শৈবাল বাবু আপনার কাছে আসতে চাইবো। আপনি তো আগের বারেও বলছিলেন যে বিষয়গুলো মূলত একেবারে আপনি ফোকাস করছিলেন যে তেলের জায়গাটা যেমন রয়েছে, সার্বিকভাবে অর্থনীতির জায়গাটা। যদিও দেবাশিস দা বলছিলেন যে না, খুব ক্ষতি তেমনভাবে হবে না, ভারত একেবারে সদা জাগ্রত রয়েছে এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। সুতরাং উদ্বেগের জায়গাটা কোন জায়গায় রইল এবং সেখানে অর্থনীতির ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এর খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখুন এখন যে অবস্থায় যুদ্ধটা রয়েছে সেটা যে এসক্যালেট করবে না এরকম কোনো নিশ্চয়তাও নেই। ফলে একটা অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হওয়া, এটা কিন্তু কোনো অর্থনীতির সিস্টেমের পক্ষে ভালো নয়। অর্থাৎ চায়নাই বলুন কিংবা ভারতবর্ষ বলুন কিংবা আমেরিকার নিজস্ব উৎপাদন এবং তার যে বিপণন এবং যে আন্তর্জাতিক বাণিজ্য, সব কিছুই কিন্তু নির্ভর করে যে অন্য দেশে কতটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে তার উপরে। অন্য জায়গায় স্থিতি যদি টলমল হয়ে যায়, ফলে সেই দেশে উৎপাদন হবে এবং সেখানকার মানুষজন চাকরি করবেন, সেখানে উৎপাদন ঠিক মতো অবস্থায় চলবে, এটা তো এক্সপেক্টেড নয়। ফলে আমার ধারণা হচ্ছে যে এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অর্থনৈতিক বিচারে, সেটা হচ্ছে কোন দেশগুলোর কাছে এই যুদ্ধকে প্রশমন করার মতো যথেষ্ট কারণ রয়েছে। অর্থাৎ আমেরিকা যদি মনে করে, আপনারা জানেন যে আমেরিকা নিজস্ব পলিসিগুলোর কারণে, এই মিস্টার ট্রাম্পের তৈরি করা পলিসিগুলোর কারণে প্রায় কিন্তু একটা স্লাম্পে অর্থাৎ ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিল, কারণ এত বেশি ট্যারিফ বসিয়েছেন অন্য দেশের ওপরে যে নিজেরা উৎপাদন করতে পারছেন না এবং সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে মানুষ সাফার করছেন। ফলে ট্রাম্পের কাছে যুদ্ধটা আকর্ষক, কারণ এখানে উৎপাদন বাড়বে, এখানে খানিকটা এনারা যেটা বললেন ব্রিগেডিয়ার দাস এবং প্রফেসর ধর চৌধুরী যেটা বললেন যে নিজস্ব একটা ইগো স্যাটিসফ্যাকশন হবে, উনি ভোট পাবেন, এইগুলো যেমন আছে। অন্যদিকে আপনি ফিনান্সিয়াল ডিপ্রেশনের কথা বলছেন, আমি এইখান থেকে আপনার ডিপ্রেশন অংশটা তুলে নিয়ে আমি একেবারে মানসিক ডিপ্রেশনের জায়গাতে আসতে চাইবো, যেটা এ রাজ্যের প্রচুর মানুষ, বিশেষত যাদের পরিবারের সদস্যরা একেবারে রুটি রুজির খোঁজে তারা পরিযায়ী শ্রমিক হয়ে এই দুটো দেশে তারা গিয়েছে।
চেয়েছিলেন। এই রকম যখন যুদ্ধের পরিস্থিতিতে কি অবস্থায় তারা রয়েছেন? মূলত এই রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ইরান এবং ইসরায়েলে তারা আছেন, তাদের পরিবারের সদস্যরা প্রতি মুহূর্তে চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। আরো ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি, হুঁশিয়ারি সত্যি করে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে আমেরিকা। পাল্টা ইসরায়েলে প্রত্যাঘাত চালাতে শুরু করেছে ইরান। চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র বর্ষণ। রবিবার ভোর থেকে টিভির পর্দায় এই ছবি দেখে নাওয়া খাওয়া ভুলেছে নদিয়ার তেহট্ট শান্তিপুরের একাধিক পরিবার। বেতাইয়ের বিথিকা ভক্তের স্বামী দেবরাজ ভক্ত বর্তমানে ইসরায়েলে রয়েছেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। কয়েকদিন আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিবারের প্রতিটা মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। আমার স্বামী ইসরায়েলে আছে, ওখানে তো বোমা পড়ছেই করছে, আমরা আটকে আছি। তাহলে বাজে বাজে কথা হয়, জিজ্ঞাসা করি কি হচ্ছে, বলে এখন ভালো আছি, আবার বলে খারাপ আছি, এরকম বলে। আমাদের খুব দুশ্চিন্তা হয়, মানে সবসময় চিন্তা। এখন যে এখন কাছে বাড়ি আসাই ভালো। দেবরাজ ভক্তের মতো ইসরায়েলে আটকে পড়েছেন বেতাইয়ের আরেক বাসিন্দা সদানন্দ হালদার। তিনিও নির্মাণ কর্মী, 3 মাস আগে ইসরায়েলে গেছেন। সারাদিনে বারবার ছেলের ভিডিও কলে কথা বলছেন মা আদুরি হালদার। আমাদের মানে চিন্তার শেষ নেই, কি করব, কি হবে, কি খাবো না দেবো, খাওয়া দাওয়া নেই, ছেলেপিলে এমন অবস্থায় আছে, অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। বেতাইয়ের বাসিন্দা গোষ্ঠচরণ বিশ্বাসের 2 ছেলে সঞ্জীব বিশ্বাস, সুজিত বিশ্বাস কাজ করেন ইসরায়েলে। গোষ্ঠচরণ বিশ্বাসের দাবি, ফোনে ছেলেরা জানিয়েছে যখন তখন মিসাইল এসে পড়ছে। 2 ছেলে ইসরায়েল আছে, যুদ্ধ হলে বাংকারে যায়, এইভাবেই আসে। খুবই খারাপ লাগে শুনলে, আমার চাষে যুদ্ধ থামুক। অন্যদিকে ইরানে আটকে পড়েছেন নদিয়ার শান্তিপুর পুর এলাকার 3 বাসিন্দা। 2 ভাই আশরাফুল শেখ, আপিরুল শেখ ও তাদের প্রতিবেশী সাবির আলী। দেশে ফেরার টিকিট বাতিল হয়ে গেছে, পরিবারের সঙ্গে যোগাযোগও কঠিন হয়ে পড়ছে ক্রমশ। এত পরিমাণ যুদ্ধ হচ্ছে, মানে যোগাযোগ তো করতে পারছি না, মানে ফোনে অপেক্ষায় আছি, মানে কখন ফোন করবে, কথা হচ্ছে না, যোগাযোগ পাচ্ছি না। ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি আসুক, এটাই চাই। দ্রুত বন্ধ হোক এই যুদ্ধ, ঘরের মানুষ ঘরে ফিরুক, এখন একটাই দাবি এই শ্রমিক পরিবারের সদস্যদের। প্রদ্যোৎ সরকার, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।